আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং প্রিয় ভিউয়ার্সগণ, আপনাদের সকলকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিকুর রহমান, সহকারী শিক্ষক, নানুপুর উচ্চ বিদ্যালয়। আজ আমি তোমাদের সামনে নবম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে হাজির হলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে অনুরোধ করেছো আমি যেন অ্যাসাইনমেন্টের উপর একটি ক্লাস নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনুরোধের প্রেক্ষিতে আজ আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট বিষয়টি ক্লিয়ার করার জন্য তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে অ্যাসাইনমেন্ট, আর আমি ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করব। তো পাশাপাশি অ্যাসাইনমেন্টও ক্লিয়ার করব। তো শিক্ষার্থী বন্ধুরা, অ্যাসাইনমেন্ট একটি ইংরেজি শব্দ, এর বাংলা হচ্ছে নির্ধারিত কাজ। তো অ্যাসাইনমেন্ট কীভাবে লিখতে হয় সেই বিষয়টি যদি আমরা আলোচনা করতে যাই, তার পূর্বে কিছু কথা বলতে হয়। সেটি হচ্ছে অ্যাসাইনমেন্ট সাধারণত ভার্সিটি লেভেলে করানো হয়ে থাকে। 6 থেকে 9, 10 পর্যন্ত সাধারণত অ্যাসাইনমেন্ট করানো হয় না। তো সেই দিক থেকে বলতে গেলে তোমরা আসলেই ভাগ্যবান যে তোমরা এই বয়সেই অ্যাসাইনমেন্ট বুঝে ফেলতেছ। তো শিক্ষার্থী বন্ধুরা, অ্যাসাইনমেন্ট কীভাবে লিখতে হয় খেয়াল করো। তো আমি কি বললাম যে অ্যাসাইনমেন্ট হচ্ছে কি নির্ধারিত কাজ। তো এই ক্ষেত্রে আমরা কি লিখব, কি বাদ দিব, এই বিষয়গুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং তোমাদেরকে একটি গাইডলাইন দেওয়ার চিন্তা করতেছি, গাইডলাইন দিতেছি। তোমরা একটু খেয়াল করো, ক্লাসটি দেখো, বিস্তারিত বুঝে নাও। আশা করি তোমরা অ্যাসাইনমেন্ট বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তো অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে কি বললাম, নির্ধারিত কাজ। তো খেয়াল করো, অ্যাসাইনমেন্ট কাকে বলে বা অ্যাসাইনমেন্ট কি? কোনো কাজ নির্ধারিত সময়ে শেষ করাকেই সাধারণত অ্যাসাইনমেন্ট বলে। কি বললাম আমি? নির্ধারিত সময়ে কোনো কাজ শেষ করাকেই সাধারণত কি বলে? অ্যাসাইনমেন্ট বলে। তো এই যে তোমাদের অ্যাসাইনমেন্ট প্রদান করা হলো, সেগুলো কি 1 সপ্তাহের জন্য নির্ধারণ করা হয়েছে। তোমরা 1 সপ্তাহের মধ্যে এটি কমপ্লিট করে স্কুলে জমা দিবে। তো সেই দিক থেকে তোমরা এখন অ্যাসাইনমেন্ট লেখা শুরু করেছো। তো খেয়াল করো, অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে তোমাদেরকে অফসেট পেপার ব্যবহার করলে ভালো হয়, A4 সাইজের। যদি অফসেট পেপার ব্যবহার করতে না পারো সমস্যা নেই, দিস্তা কাগজ ব্যবহার করলেও হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বললাম, দিস্তা কাগজ ব্যবহার করলেও হবে। সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেকটা পৃষ্ঠার মাপ যেন একই সাইজের হয়। তো খেয়াল করো, এই অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে প্রথমে আসে কি? কভার পেজ। একটি কভার পেজ থাকবে। সেই কভার পেজটি কেমন হবে, যেমন আমি তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে দেখাই। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই স্কুলের নাম। প্রথমে কি বললাম? স্কুলের নাম। যেহেতু আমি নানুপুর স্কুলের শিক্ষক, সেহেতু আমি নানুপুর হাই স্কুল লিখলাম। এরপর আসবে অ্যাসাইনমেন্ট কথাটি। কি আসবে এরপর? অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টের পরে দেখো আমি একটু ডট দিয়েছি, অর্থাৎ এই খালি জায়গায় তুমি কত নম্বর অ্যাসাইনমেন্ট সেটি উল্লেখ করবে, যেমন 01, 02 এভাবে তুমি উল্লেখ করবে। নেক্সট, সাবজেক্ট। তুমি কোন বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট করতেছো সেই বিষয়টা এখানে উল্লেখ করবে। এরপর আসো টাইটেল। তুমি ধরো ইংরেজির উপর অ্যাসাইনমেন্ট করো, তো সাবজেক্টের জায়গায় তুমি লিখবে ইংলিশ, আর টাইটেলের জায়গায় একটা বিষয়বস্তু বসবে, যেই বিষয়বস্তুর উপর নির্ভর করে তুমি অ্যাসাইনমেন্ট করতেছো। তো এই ক্ষেত্রে তুমি টাইটেলের জায়গায় না বসালেও চলবে, কারণ তোমার যে টাইটেলটা থাকবে বিশাল। তো তোমার যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এটা অনেক বড় টাইটেল, এখানে লেখা সম্ভব নয়। তুমি এখানে ইউনিট এবং লেসন উল্লেখ করতে পারো। আর এই টাইটেলের জন্য তুমি কভার পেজের পরে একটি সূচিপত্রের পেজ তৈরি করবে, সেখানে টাইটেলগুলা লিখতে পারো। আমি তোমাদেরকে এরপরে সূচিপত্রটা কীভাবে লিখবে সেটাও দেখিয়ে দেব। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, টাইটেলের পরে দেখো কি আসলো? টিচার্স নেম অ্যান্ড ডেজিগনেশন। অর্থাৎ এখানে তুমি শিক্ষকের নাম লিখবে এবং তার পদবি লিখবে। এক্ষেত্রে শিক্ষকের নাম, অর্থাৎ তুমি যেই বিষয় অ্যাসাইনমেন্ট করতেছো ওই বিষয়টা কোন শিক্ষকের দায়িত্বে আছে ওই শিক্ষকের নাম এবং তার পদবি লিখবে। এরপর আসো স্টুডেন্টস নেম, ক্লাস, রোল, সেকশন। অর্থাৎ তুমি যে অ্যাসাইনমেন্ট করতেছো তোমার নাম লিখবে,
শ্রেণী লিখবে, রোল নাম্বার লিখবে এবং তুমি কোন শাখায় বা কোন গ্রুপে পড়ো সেই গ্রুপটা লিখবে। এরপর টিচার্স কমেন্টের একটি কলাম রাখবে, অর্থাৎ তুমি যে অ্যাসাইনমেন্টটি লিখলে এই অ্যাসাইনমেন্টটি কেমন হলো সেটির একটি মন্তব্য শিক্ষক লিখবে, এই মন্তব্যের কলামটি এখানে রাখবে। দেন ডেট, তুমি যেই তারিখে অ্যাসাইনমেন্ট জমা দিবে সেই তারিখটি এখানে তুলে ধরবে বা উল্লেখ করবে। শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে অ্যাসাইনমেন্টের কি কভার পেজ। তোমরা এভাবে অ্যাসাইনমেন্টের কভার পেজটি তৈরি করবে। তো দেন তুমি মনে রাখবে এখানে টাইপ করা আছে, তুমি টাইপ করতে হবে এমন কোনো বাধা নিয়ম নেই, তুমি নিজের হাতে লিখলেই হবে। যত সুন্দর করে তুমি সাজিয়ে গুছিয়ে লিখতে পারো। অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমার সৃজনশীলতার বহিঃপ্রকাশ, অর্থাৎ তোমার ভিতরে তোমার যেই নতুন নতুন জিনিস তৈরি করার কলা কৌশল আছে তার একটি বহিঃপ্রকাশ তুমি এখানে ঘটাবে। এক্ষেত্রে তুমি কয়েক কালারের কলম ব্যবহার করতে পারো। অবশ্যই অবশ্যই লাল কালি এখানে বর্জনীয়, লাল কালি ব্যবহার করা যাবে না। তো এভাবে তুমি এরপর এই কভার পেজের পরে তুমি কি করবে, একটি সূচিপত্রের পেজ তৈরি করবে। দেখো সূচিপত্র ইংরেজি হচ্ছে কি কন্টেন্টস। তো খেয়াল করো সূচিপত্র কিভাবে দিবে, এখানে দেখো আমি নমুনা দিয়ে দিলাম তোমাদেরকে। দেখো সিরিয়াল নাম্বার 1 2 3, তারপর দেখো টাইটেল, তারপর আছে পেজ নাম্বার। তো টাইটেল যেমন ইউনিট 1 লেসন 4 সেকশন সি, এখানে তুমি কত নাম্বার পেজ দিয়ে দিবে এটা পেজ নাম্বার উল্লেখ করবে। তারপর দ্বিতীয়টি ইউনিট 4 লেসন 1 সেকশন সি কোয়েশ্চেন নাম্বার 3, এটা কত নাম্বার পেজে দিবে তুমি সেই পেজটা এখানে উল্লেখ করবে। তারপরে দেখো ইউনিট 4 লেসন 4, এখানে কি লিখছি আমি কমপ্লিটিং স্টোরি। তোমাদের এখানে একটি কমপ্লিটিং স্টোরি দেওয়া আছে ক্লাস 9 এর জন্য, সেই কমপ্লিটিং স্টোরি তারপর এখানে লেখা সম্ভব না, তুমি কমপ্লিটিং স্টোরি লিখলে হবে এবং কত নাম্বার পেজে লিখবে ওই পেজ নাম্বারটা এখানে উল্লেখ করবে। শিক্ষার্থী বন্ধুরা, এরপর তোমরা কিভাবে লিখবে খেয়াল করবে, কত পেজ লিখবে। যেমন তুমি 2 পেজ 3 পেজ 4 পেজ 5 পেজ যত পেজ লাগবে তত পেজ ব্যবহার করবে, এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নেই। এরপর প্রতিটা পেজের কিভাবে লিখবে, এক পাশ লিখবে না দু পাশ লিখবে, মনে রাখতে হবে অবশ্যই অবশ্যই এক পাশে লিখবে প্রতি পেজের, দু পাশ ব্যবহার করা যাবে না। এরপর তোমার সামনে যে বিষয়টি আসে সেটি হচ্ছে প্রাসঙ্গিক বিষয় লেখা। অযথা বাড়তি কোনো কথা লেখা যাবে না, বাড়তি কথা লিখে সময় নষ্ট করা বা পেজ নষ্ট করা দরকার নেই। তুমি প্রয়োজনীয় কথার বাইরে কিছু লেখার দরকার নেই। তারপর যে বিষয়টি আসে সেটি হচ্ছে গাইড বই বা নোট বই। শিক্ষার্থী বন্ধুরা, কোনো গাইড বই বা নোট বই ফলো করা দরকার নেই বা ফলো করা যাবে না। অবশ্যই তুমি টেক্সট বই অনুসরণ করবে, টেক্সট বই অনুসরণ করেই লিখতে হবে। টেক্সট বই অনুসরণ করলেই তুমি বিষয়গুলো সহজেই লিখতে পারবে। তারপরে যে ব্যাপারটি আসে সেটি হচ্ছে লেখা পরিষ্কার, অর্থাৎ তোমার লেখাটা যেন অবশ্যই কি হয়, পরিষ্কার হয়, কাটাকাটি করা যাবে না, ঘষা মাজা করা যাবে না। তারপরে যে বিষয়টি সেটি হচ্ছে কি ধারাবাহিকভাবে লেখা। কি বললাম আমি, ধারাবাহিকভাবে লেখা। এরপর আরেকটি কথা মনে রাখতে হবে সেটি হলো কি অন্যের বিষয় হুবহু কপি করা যাবে না, কারোটি দেখে লেখা যাবে না, নিজের সৃজনশীলতার পরিচয় দিবে, তুমি নিজেই বানিয়ে লিখবে। এরপর আসো অস্পষ্ট লেখা যাবে না, বানান ভুল ও অশুদ্ধ বাক্য দেওয়া যাবে না, তুমি বানানের প্রতি খেয়াল রাখবে এবং বাক্যের প্রতি খেয়াল রাখবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদের ক্লাস 9-এর ইউনিট 4 লেসন 4 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, ইউনিট 4 লেসন 4-এর দুটি অংশ, কি বললাম আমি, ইউনিট 4 লেসন 4-এর দুটি অংশ। এই দুটি অংশের প্রথম অংশে দুটি অংশে লিপির কাহিনী নিয়ে। তো প্রথম অংশে অনেক কথা বলা আছে, এগুলো তোমাদের সাথে আগে আলোচনা হয়েছে। আর তোমাদের যে অ্যাসাইনমেন্ট করবে সেই অ্যাসাইনমেন্টে প্রথম অংশ তেমন কোনো প্রভাব ফেলবে না, দ্বিতীয় অংশটাই মেন। এই জন্য আমি দ্বিতীয় অংশটাই আলোচনা করব। প্রথম অংশের একটু মূল কথা বলে নেই যে লিপি ক্লাস 9-এ পড়ে, তার অনেক স্বপ্ন আছে, পরিবারে অংশগ্রহণ করা, বড় হয়ে কোনো কিছু করা। তো সেই ক্ষেত্রে লিপির বাবা লিপির বিয়ে ঠিক করে এরপর কি করলো দেখো পার্ট 2 আলোচনা করলে তোমরা বুঝতে পারবে। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, একটু মনোযোগ। এখানে দেখো আমি প্যাসেজটি পড়তেছি, তোমরা বোঝো। লিপি ফার্স্ট টকড উইথ হার
ক্লাসমেটস। লিপি প্রথমে তার সহপাঠীদের সাথে আলোচনা করলো, অ্যান্ড দেন উইথ দ্য হেড টিচার, এবং তারপর সে কী করলো, হেড টিচারকে জানালো। হু ওয়াজ ভেরি সিম্পেথেটিক টু হার, যে কিনা তার প্রতি ছিল খুবই স্নেহপূর্ণ। কল্ড এ মিটিং অফ দ্য টিচার অ্যান্ড স্টুডেন্টস অফ দ্য স্কুল, সেই স্কুলের বিভিন্ন শিক্ষক এবং শিক্ষার্থীদের একটি মিটিংয়ে আহ্বান করলো। এরপর অলসো দ্য স্কুল ম্যানেজিং কমিটি মেম্বার্স, সাম রেসপেক্টেবল পারসনস of the village, Lipis and Taramia's father attended the meeting. শিক্ষার্থী বন্ধুরা, ওই মিটিংয়ে কি করলো, তোমার বিভিন্ন কমিটির মেম্বার, এলাকার সম্মানিত কিছু ব্যক্তিবর্গ এবং লিপি ও তারামিয়ার বাবা ওখানে উপস্থিত ছিল। এবং তারামিয়া হলো লিপি যার সাথে বিয়ে ঠিক হলো সে। এরপর কি করলো দেখো, দ্য হেড টিচার explained in details the serious consequences that would follow লিপির ম্যারেজ। লিপির বিয়ে হলে কি খারাপ অবস্থা হবে লিপির হেডমাস্টার এটাকে তুলে ধরলো। she would be having children from her very early age, 15 or 16। দেখো তার বয়স মাত্র 15-16 বছর বয়স, এটা উল্লেখ করা হলো। ইট উড ক্রিয়েট কনস্ট্যান্ট হেলথ হ্যাজার্ড টু হার। দেখো এটা তার স্বাস্থ্যের প্রতি ধারাবাহিক একটি ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। হার এডুকেশন উড স্টপ, তার লেখাপড়া বন্ধ হয়ে যাবে। অ্যান্ড অন টপ অফ অল, এবং সর্বোপরি হার ম্যারেজ এগেনস্ট হার উইল মাইট শাটার হার ফিউচার ড্রিম, এবং সর্বোপরি কী হবে দেখো, তার বিয়েটা তার স্বপ্নকে বন্ধ করে দিবে বা ভঙ্গুর করে ফেলবে। অ্যাট ওয়ান স্টেজ, একটা পর্যায়ে তারামিয়াস ফাদার স্টুড আপ, তারামিয়ার বাবা দাঁড়ালো। অ্যান্ড ট্রাইড টু আর্গিউ, এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করলো। ইউ আর অল মেকিং মিস্টেক্স, আপনারা সবাই ভুল করতেছেন বললো। লিপি উড বি ভেরি হ্যাপি, লিপি খুব সুখী হবে। ইফ শি গট ম্যারিড উইথ তারামিয়া, যদি তারামিয়ার সাথে তার বিয়ে হয় তাহলে সে কি খুব সুখী হবে। শি উড হ্যাভ এভরিথিং, মানি, ক্লথ, হোম, স্ট্যাটাস ইন দ্য সোসাইটি, তার সব কিছু থাকবে, অর্থ, কাপড় চোপড়, তারপরে কি বাড়ি এবং সমাজে প্রতিপত্তি। হোয়াই আর ইউ ট্রাইং টু ডিপ্রাইভ হার অফ দিস অপরচুনিটি, আপনারা কেন তাকে এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করতে চান। বাট নো, কিন্তু না। দ্য বিগ মেজরিটি, বেশিরভাগ অংশ, হু অ্যাটেন্ডেড দ্য মিটিং, যারা এই মিটিংয়ে অংশগ্রহণ করলো, সাপোর্টেড দ্য হেড টিচার, যারা হেড টিচার কী করলো, সাপোর্ট করলো। লিপিস ম্যারেজ ওয়াজ কল্ড অফ, লিপির বিয়ে বন্ধ হলো। শি ইজ নাও স্টাডিং অ্যাট কারমাইকেল কলেজ, রংপুর, সে এখন রংপুরের কারমাইকেল কলেজে লেখাপড়া করে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইউনিট 4 লেসন 4-এর উপর যেই কম্পিউটিং স্টুডিওটা দেওয়া আছে, ওইখানে লিপির মতো একটি মেয়ের কথা উল্লেখ করা আছে। মিনা নামে একটি মেয়ে, তার স্বপ্ন সে লেখাপড়া করে বড় হবে এবং পরিবারে অংশগ্রহণ করবে বা অংশীদার হবে পরিবারের ক্ষেত্রে। তো সে প্রতিদিন যখন স্কুলে যায় তার পথে একটি ছেলে তাকে বাধা দেয় বা ইপটিজিং করে। এরপর সে কি করবে সেই ব্যাপারটি তুমি তুলে ধরবে। আমি তোমাদের হালকা একটু ধারণা দিয়ে দিচ্ছি, তোমরা এই প্যাসেজটির সাথে মিল রেখেই কমপ্লিট করতে পারবে। এই প্যাসেজে যেমন লিপি তার সহপাঠীদের জানালো, হেড টিচারকে জানালো, হেড টিচার একটি মিটিংয়ের আয়োজন করলো, তারপরে এলাকার বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ ওখানে যোগদান করলো, সবাই মিলে সিদ্ধান্ত নিল যে না, লিপিকে বিয়ে দেওয়া যাবে না, তার বিয়েটা ওখানে কি হলো, আটকে দিল। ঠিক এভাবে তুমি মিনার কাহিনীটাও তৈরি করবে। মিনা তার বাবা মা, সহপাঠী এবং হেড টিচারকে জানাবে, হেড টিচার একটি মিটিংয়ের আয়োজন করতে পারবে বা করবে। তারপরে ওখানে সম্মানিত কিছু লোকজন থাকবে, কমিটির মেম্বাররা থাকবে, সবাই মিলে এই ব্যাপারটি নিয়ে একটা ডিসিশন নেবে কী করবে। তারা হয়তো বা পুলিশকে জানাতে পারে বা বিভিন্ন রকমভাবে তুমি তোমার সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটাবে, তুমি তোমার চিন্তাধারা থেকে লিখবে। এখানে তেমন কোনো ব্যাপার না, খুব সহজভাবে তুমি তুলে ধরতে পারবে। এখান থেকে অনেক ধারণা তুমি নিতে পারো এই গল্প থেকে, এই প্যাসেজ থেকে। এই প্যাসেজ অনুযায়ী তুমি লিখতে পারবে খুব সহজে। শিক্ষার্থী বন্ধুরা, কোনো গাইড বই ফলো করা লাগবে না, কোনো গাইড
খোঁজার দরকার নেই, কারণ এটা কোনো গাইডে উল্লেখ নেই। এই তোমার কম্পিউটিং স্টোরিটি কোনো গাইড খুঁজবা না, কারো কাছে যাওয়া দরকার নেই। তুমি তোমার সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটাও। তোমাদেরকে আমি একটি বিষয় ক্লিয়ার করতে চাই, সেটি হলো এই অ্যাসাইনমেন্ট যদি তুমি খারাপও করো তাহলেও তোমার পরবর্তী ক্লাসে প্রমোশন আটকাবে না। তুমি অবশ্যই প্রমোশন পাবে, তবে অ্যাসাইনমেন্ট তোমাকে করতে হবে। অ্যাসাইনমেন্ট না করলে তুমি প্রমোশন পাবে না। অ্যাসাইনমেন্ট যেমনই হোক তোমাকে অ্যাসাইনমেন্ট করতে হবে পরবর্তী ক্লাসে প্রমোশন পেতে হলে। তো তুমি অ্যাসাইনমেন্ট যেমন হোক এটা নিয়ে ভয় পেও না, তুমি তোমার সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটাও। আমরা এখান থেকে ধারণা নেব তুমি কি করলে, তোমাকে মূল্যায়ন করাবে এর মাধ্যমে। এ নিয়ে কোনো রোল ধার্য করা হবে না, তোমার রোল হিসাবেই বসবে। এই অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে রোল নাম্বার নির্ণয় করা হবে না, বা অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে তোমাকে প্রমোশন দেওয়া হবে না। তোমরা ভয় পাও না, এক্ষেত্রে তোমাদের ভয়ের কোনো কারণ নেই, আতঙ্কিত হও না। তোমরা পরবর্তী ক্লাস দেখার অপেক্ষায় থাকো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে শেষ করলাম। তোমরা নির্ভয়ে অ্যাসাইনমেন্ট তৈরি করো। ওকে, আল্লাহ হাফেজ এভরিবডি, ভালো থেকো।